তবে কি সম্পর্ক তাদের? ফারজাদ কি কিছু আড়াল করছে? প্রিয়তা পুনরায় কিছু বলার আগে ফারজাদ বলল, আমি জানি না, ওই লোকটা আমাদের কেউ হয় না, তাই ওনার ব্যাপারে কোনো কিচ্ছু আমরা জানি না। কিন্তু মাকে যেভাবে ডাকলো মনে হলো যেন। কি মনে হয়েছে? খুব পরিচিত, খুব কাছের কেউ। প্রিয়তা মাথা ঝাঁকালো। তার মানে এটাই মনে হয়েছে তার। ফারজাদ দাঁতে দাঁত পিষেই বলল, না, ওই লোকটা আমাদের পরিচিত নন। ওনার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই। ওনাকে নিয়ে তোমার আর ভাবার দরকার নাই। ফারজাদ উপরে উঠে গেল। দিল্লুবা বেগমের সম্মুখে দাঁড়িয়ে বলল, স্মৃতির পাতা উল্টিয়ে দেখার দরকার নাই আম্মি, উনি আমাদের কেউ নন। দিল্লুবা বেগমের গাল বেয়ে টুপ করে গড়িয়ে পড়া পানিটা ফারজাদ সযত্নে মুছে দিল। বলল, মৌমির কাছে যান, ভেবে নিন কিছু হয়নি। ফারজাদ নিচে রুমে চলে গেল। দিল্লুবা বেগম গেলেন মৌমির ঘরে। নিচে এখনো একরাশ প্রশ্নের ভিড়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। অলিউল সাহেব বললেন, লোকটা তাদের অপরিচিত, কথা শুনে তো মনে হলো না। প্রিয়তার বাবার দিকে চাইল, বলল, ভেবো না বাবা, ফারজাদ আমার থেকে কিচ্ছু লুকাবেন না। এমন কিছু হলে উনি অবশ্যই আমায় জানাতেন। রুবা, নিচে কি হয়েছিল? দিল্লুবা বেগম কোনো প্রকার হেসে বললেন, না তেমন কিছু না, একজন লোক এসেছিল, তার সাথেই ফারজাদ জোরে কথা বলছিল আর কি। তোরা চল নিচে, পুরুষরা সবাই বেরিয়ে যাবে এখনই, ওনারা গেলেই তোরা খেতে বসে যাবি। খাবারের পর্ব শেষ করে মৌমি আর নিহালকে নিয়ে ছাদে গেল প্রিয়তা। ছবি তুলবে। সবাই সেখানে, শুধু ফারজাদ নেই। দিলরুবা বেগম বললেন, প্রিয়তা ফারজাদকে ডেকে নিয়ে এসো তো। জি মা, যাচ্ছি। প্রিয়তা নিজের ঘরে গেল। রুমে নেই। ফারজাদকে পেল বারান্দায়। সে পাশে গিয়েই দাঁড়ালো তার। জিজ্ঞেস করলো। কি হয়েছে ফারজাদ? ফারজাদ চমকে তাকালো। বলল, কই কিছু না তো। ছাদে সবাই আপনার জন্য ওয়েট করছে, চলুন তো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। প্রিয়তা গেল না। একটু কাছে এগিয়েই দাঁড়ালো। ফারজাদের এক হাত জড়িয়ে মাথা ঠেকালো বাহুতে। বলল, আমি আপনার জীবন সঙ্গী হওয়ার আগে আপনার একজন বিশ্বস্ত বন্ধু হতে চাই ফারজাদ। আমাকে কি সেই সুযোগটা দেবেন আপনি? ফারজাদ নিজের মাথাটা কাত করে প্রিয়তার মাথার সাথে ঠেকালো। বলল, অবশ্যই। তবে বলুন না কি লুকাচ্ছেন। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল। বলল, আমি পারছি না প্রিয়তা, কথাগুলো সব গলায় এসে আটকে যায়। আমার দম বন্ধ লাগে, কষ্ট হয়। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আমি আছি তো আপনার পাশে। ফারজাদ প্রিয়তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়েই বলল, সব জানার পর আর যদি না থাকো। থাকবো, আপনি নিশ্চিন্তে বলুন। ফারজাদ সাহস জুগালো মনে। স্মৃতিগুলো সব তাজা হয়ে উঠল। সেই বিচ্ছেদ, কষ্ট, যন্ত্রণা, বিষাদের দিনগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠল তার। কি নিদারুণ যন্ত্রণায় দিন কাটিয়েছিল তখন। সেগুলো ভোলার নয়। ফারজাদ কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফোন বেজে উঠে তার। প্রিয়তা গিয়ে ভেতর থেকে ফোনটা নিয়ে আসে। মমির কল। ফারজাদ রিসিভ করে। ওপাশ থেকে মমি বলে ওঠে, কোথায় ভাইয়া তোমরা? ভাবিজানকে পাঠানো হয়েছে তোমাকে আনতে, এখন সেও উধাও। তোমরা কি ছবি তুলবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ আসছি। ফোন কেটে দিয়ে ফারজাদ বলল, মেয়েটা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। প্রিয়তা তার হাত টেনেই বলল, রাতে বলবেন তো? হ্যাঁ বলবো। তারা ছাদে গেল দুজন। অনেকগুলো ছবি তুলল। এখন রাত। সবাই যার যার মতো ঘরে। অলিউল সাহেবের চিন্তিত মুখ। লুৎফা বেগম ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে দেখেই বললেন, কি ব্যাপার, বিকেল থেকেই তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? অলিউল সাহেব তাকালেন স্ত্রীর দিকে। গম্ভীর সুরে বললেন, আজকে নিচে কে এসেছিল জানো? না তো, কে এসেছিল? দিলরুবা আপা তোমায় কিছু বলেননি? না, কেউ একজন এসেছিল বলেছে, তবে সে কে সেটা বলেনি। ওয়াদের বাবা। লুৎফা বেগম হতভম্ব হন। জিজ্ঞেস করেন, ওয়াদির বাবা কেন এসেছিল? আমার মেয়েটার কোনো ক্ষতি করেনি তো? না, উনি প্রিয়তার জন্য না, দিলরুবা আপার সাথে কথা বলতে এসেছিলেন। বলো কি, রুবার সাথে ওনার কি কথা? সেটাই তো আমি ভাবছি। তার উপর আপা আর ফারজাদের কথা শুনে মনে হলো ওনারা পূর্ব পরিচিত। প্রিয়তা ফারজাদকে জিজ্ঞেস করেছে, কিন্তু ফারজাদ পরিষ্কারভাবে কিছুই বলেনি। লুৎফা বেগম এবার চিন্তায় পড়লেন। বললেন, তাহলে তো ব্যাপারটা বেশ চিন্তার। কাল সকালেই আমি রুবার সাথে কথা বলবো। হ্যাঁ দেখো তো কথা বলে কি বলে। লাল টুকটুকে মেয়েটাকে মন ভরে দেখছে নিহাল। চারদিক মোমো করছে ফুলের মিষ্টি ঘ্রাণে। লজ্জায় আরক্ত নিহালের নববধূ মৌমি।
চোখ তুলে তাকানোর মতো অবস্থাতেও নেই। নিহাল জিজ্ঞেস করলো, আর কত লজ্জা পাবে, এবার একটু তাকাও প্লিজ। মমি মাথা নাড়ালো, মানে তাকাবে না সে। তাকাবে না হুম, কেন? লজ্জা লাগছে। ভাঙিয়ে দিই কি? তোমার লজ্জা। মমির গাল লাল হলো। নিহাল এগিয়ে এসে চুমু খেলো সেই আরক্ত গালে। শ্বাস খিচে শক্ত করে বসলো মমি। নেহাল তার দিকে চেয়ে হেসে বলল, শ্বাস ছাড়ো মেয়ে, মরতে চাও নাকি? শ্বাস ছাড়লো মমি। তাকালো নিহালের দিকে, বলল। হ্যাঁ। নিহাল হাসলো ফের, বলল, চলো তবে, আমার ভালোবাসার বানে আজ খুন করি তোমায়। মমি লজ্জা, সংকোচ আর ভয়ে জবাব দিতে পারল না। তবে অনুভব করলো আজ আকাশপূর্ণ, চাঁদের আলোয় ঝলমল করছে চারদিক। চমৎকার লাগছে সবকিছু। মনে হচ্ছে এভাবে সে আরো 1000 বার খুন হতে পারবে। খোলা ছাদের এক প্রান্তে তারা, অন্তরিক্ষে পূর্ণ চাঁদের পানি দৃষ্টি। বাহিরে শুনশান নীরবতা। দূরে কোথাও শোনা যাচ্ছে কুকুরের হাহাকার। বাতাসও আছে খানিক। প্রিয়তার উড়ন্ত চুল যে তারই প্রমাণ দিচ্ছে। সে বলল, এবার বলুন ফারজাদ, আমি সবটা শুনতে চাই। ফারজাদ চাইলো, চোখে মুখে অসহায়ত্বের ছাপ। ক্ষীণ সুরে বলল, আমি তোমার থেকে কিচ্ছু লুকাতে চাই না প্রিয়তা, আবার সত্যিটা বলতেও চাই না। এই স্মৃতি আমাকে বড্ড পোড়ায় যে। জানেন, দুঃখের কথা অন্যজনের কাছে বলে দুঃখ কমে যায়। আপনি বলুন না, মনটা হালকা হবে। ছোট্ট নিঃশ্বাস ফেললো ফারজাদ। আকাশের দিকে চাইলো, বলল, ভালোবাসায় আমি বিশ্বাসী ছিলাম না। আম্মির এত এত কষ্ট দেখার পর এই জিনিসটার উপর থেকে আমার বিশ্বাস ভরসা একেবারে উঠে গিয়েছিল। তারপর আপনি এসে বদলে দিলেন সব। আমি এখন বিশ্বাস করি, ভরসা করি যে ভালোবাসা সুন্দর। তবে এই সুন্দর ভালোবাসাটাই আমার আম্মির জন্য ছিল বড্ড কুৎসিত, জঘন্য একেবারে। আম্মি আপনার মতো কোনো একজনকে ভালোবেসে সব ছেড়ে পাকিস্তান এসেছিলেন। এখানে এসেও বিয়ে করেছিলেন তাকে। তারপর 8 বছরের সংসার। হুট করে মানুষটা বদলে গেলেন, কেমন অচেনা হয়ে উঠলেন নিমিষেই। পরে একদিন আম্মি খোঁজ নিয়ে দেখলেন তিনি আড়ালে আরেকটা সংসার পেতেছেন। কি এক জঘন্য যন্ত্রণায় আমার আম্মি কাতরেছিল, আমি দেখেছিলাম সেদিন, এখনো চোখে ভাসে। তারপর শুরু হলো আমাদের বাঁচার লড়াই। আমার আম্মির গর্ভে তখন আমার 6 মাসের বোন। বাবা বলতে যে মানুষটাকেই জানতাম, তিনি আমার আম্মিকে ছেড়ে তখন অন্য নারীতে মত্ত। আমি দেখেছিলাম আমার মায়ের দুর্বিষহ যন্ত্রণাগুলো। সে নির্ঘুম রাতের কান্নার শব্দ এখনো আমার কানে বাজে। আমি সেগুলো ভুলতে পারি না। আমি জানি আম্মিও পারেন না। আমাদের এই লড়াই সহজ ছিল না প্রিয়তা। আমাকে আর মৌমিকে মানুষ করতে নিদারুণ কষ্টে দিন গড়িয়েছিলেন তিনি। কত কত বেলা নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন। এগুলো ভুলতে পারি না আমি। না ভুলতে পারি ওই মানুষটাকে যার জন্য আমাদের এই অবস্থা হয়েছিল। ওই মানুষটাকে আমি ক্ষমা করতে পারবো না কোনোভাবেই। চোখের জল জমার আগে 2 আঙ্গুল দিয়ে চোখ চেপে ধরে ফারজাদ। কাঁদবে না, একেবারেই না। প্রিয়তা তার বাহুতে হাত রেখে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ফারজাদ, এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই ওই মানুষটাকে মায়ের জীবন থেকে কোনো উদ্দেশ্যেই সরিয়ে নিয়েছিলেন আল্লাহ। হয়তো মায়ের জন্য মানুষটা মঙ্গল বয়ে আনতেন না। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল, বলল, হ্যাঁ, আমিও তাই বিশ্বাস করি। আর আমার কাছে তাই মনে হয় যে একজন প্রতারককে ভালোবাসার চেয়ে আজীবন ভালোবাসাবিহীন। আর আমার কাছেও তাই মনে হয় যে একজন প্রতারককে ভালোবাসার চেয়ে আজীবন ভালোবাসাহীন বেঁচে থাকাই শ্রেয়। আরেকটা কথা জানতে পারি? কি জানতে চাও? ওই মানুষটার পরিচয়? প্রিয়তা মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল। ফারজাদ অত শত ভাবল না আর। প্রিয়তা থেকে লুকাতে চায় না কিছু, তাই নিজেকে ধাতস্থ করেই বলল, আহমেদ তাজওয়ার। প্রিয়তা নির্বাক বনে চেয়েই রইল। তার মানে মনের সুপ্ত ভাবনাটাই সত্যি হলো অবশেষে। সে বিস্ময়াবিষ্ট সুরেই বলল, আহমেদ তাজওয়ার, ওয়াদির বাবা? হ্যাঁ। তার মানে কি ওয়াদিকে আপনারা আগে থেকেই চিনতেন? না না, একদমই তা না। আমার সে 8 বছর বয়সে আমাদের ফেলে লোকটা চলে গিয়েছিলেন। তারপর আর কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি। আমি অনেকবার চেষ্টা করেও সফল হননি কখনো। এতগুলো বছর পর আমি প্রথম ওনাকে দেখেছিলাম থানায়। প্রথম পরিচয় পেয়েছিলাম সেখানেই। তখনই জানতে পারলাম ওয়াদি ওনার ছেলে। আর আমি হয়তো এই কথা এখনো জানেন না। প্রিয়তার মুখটা থমথমে। মনে কি চলছে বোঝা যাচ্ছে না। ঘুরে ফিরে তো তাহলে ফারজাদ আর রোয়াদি ভাই হয়ে যায়। সে অসহায় সুরে বলল, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন।
ওয়াদিকে আপনার ভাই বানিয়ে দিল? ফারজাদ দুই হাতে প্রিয়তার বাহু ধরে বলল, যেখানে আমার জন্মদাতাকে আমি ভুলে বেঁচে আছি, সেখানে ওনার ছেলেকে মনে রাখার প্রশ্নই আসে না। ওয়াদে আমার শত্রু বই আর কিছুই না। তুমি ওকে যতটা ঘৃণা করো তার থেকে কয়েক গুণ বেশি হলেও আমি ওকে ঘৃণা করি। প্রিয়তা জবাবে কিছু বলল না। ফারজাদ কাছে টেনে নিল তাকে, জিজ্ঞেস করলো। আমাদের ভুল বুঝছো? প্রিয়তার চোখ তুলে তাকালো। ফারজাদের চোখে ভয় দেখল সে। কিসের ভয় এটা? প্রিয়তাকে হারানোর ভয়? প্রিয়তা মাথা নাড়ালো সঙ্গে সঙ্গে, বলল, না, আপনাদের ভুল বোঝা অসম্ভব। ফারজাদ জড়িয়ে ধরল প্রিয়তাকে, বলল, সত্যি মনটা আজ হালকা লাগছে ভীষণ। মনে হচ্ছে বিশাল এক পাথর নেমে গেছে বুঝি। আমার থেকে কখনো কিচ্ছু লুকাবেন না ফারজাদ, পরে অন্য কারো থেকে শুনলে কষ্ট পাবো আমি। হুম, কখনোই না। চলুন এবার নিচে যাওয়া যাক। হ্যাঁ, অনেক হয়েছে চন্দ্রবিলাস, এবার বউ বিলাস করতে হবে যে। কি? চলুন রুমে, কি এর উত্তর সেখানেই দেব। রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন দিল্লুবা বেগম। সবাই তখনও ঘুমে। কাল থেকে মনটা ভালো নেই তার। একে তো মেয়ে বিদায় দিবেন সেটার কষ্ট, তার উপর আহমেদ তাজওয়ারের সাথে তার এ অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ। সব মিলিয়ে মনের বিষণ্ণতা ভর করেছে বেশ প্রজ্ঞারভাবে। লুৎফা বেগম পাশে এসে দাঁড়ালেন তার। দিল্লুবা বেগম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি রে, এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? লুৎফা বেগম বললেন, তুই রুটি বেলে দে, আমি সেঁকে দিচ্ছি। না না, পারবো আমি। পারবি তো জানি, তবে বান্ধবী হিসেবে এইটুকু কাজ আমি করতেই পারি, দে আমাকে। দিল্লুবা বেগম তর্ক না করেই দিলেন তাকে। লুৎফা বেগম রুটি সেঁকতে সেঁকতেই বললেন, কালকে যে লোকটা এসেছিল উনি কে ছিল রুবা? তুই ওনাকে চিনিস? দিল্লুবা বেগম অবাক চোখে চাইলেন। সত্যিটা এখনই বলা উচিত কিনা ভাবছেন তিনি। লুৎফা বেগম ফের বললেন, কি রে রুবা, বল কে উনি, তোর সাথে কিসের সম্পর্ক? দিল্লুবা বেগম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন। নিজেকে শান্ত রাখার চেষ্টা বোধ হয়। বললেন, আহমেদ তাজওয়ার, আমার স্বামী, ফারজাদের বাবা। আকাশ থেকে পড়লেন যেন লুৎফা বেগম। চোয়াল ঝুলল ওনার। এটা শুনবেন আশা করেননি। তিনি হতভম্ব হয়ে বললেন, আহমেদ তাজওয়ার তোর স্বামী? কই আগে বলিসনি তো তুই? লোকটার কথা মনে করতে চাই না আমি, তাই বলা হয়নি। কিন্তু কাল যে এসে এভাবে এসে হাজির হবে ভাবতে পারিনি। লুৎফা বেগম চিন্তায় পড়লেন। বললেন, তবে তো আমার মেয়ের বিপদ আরও বাড়ল। ফারজাদ প্রিয়তাকে বিয়ে করেছে জানলে তো তিনি প্রিয়তার ক্ষতি করতে চাইবেন। না, উনি প্রিয়তার ক্ষতি কেন করবেন? ওনার ছেলে হয়ে তো করতেই পারেন। দিল্লুবা বেগম বুঝলেন না ঠিক, জিজ্ঞেস করলেন। মানে? লুৎফা বেগম ব্রুকুসকেই বললেন, তুই কি কিছু জানিস না রুবা? না তো, কি জানবো? আহমেদ তাওজার যে ওয়াদির বাবা, এটা তুই জানিস না? কাজ ফেলে হতভম্ব হয়ে চেয়ে আছেন দিল্লুবা বেগম। এটা কি শুনলেন তিনি? নিজের কানকেই যে বিশ্বাস করা বড্ড দায় হয়ে উঠেছে এবার। তিনি নিঃশ্বাস ফেললেন জোরে, নিজেকে শান্ত করার চেষ্টা চালালেন। বললেন, তুই ঠিক বলছিস লুৎফা, আহমেদ তাজওয়ার ওয়াদির বাবা। হ্যাঁ, এই কথাটা তুই আগে জানতি না? না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। লুৎফা বেগম হতাশ সুরেই বললেন, ফারজাদ জানতো নিশ্চয়ই, হয়তো তোর কষ্টের কথা ভেবে তোকে আর জানায়নি। দিল্লুবা বেগম উপর থেকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভাগ্যের খেলা বোঝা দুষ্কর, নয়তো এই লোকটাকেই ওয়াদির বাবা হতে হলো। তিনি অস্পষ্ট সুরেই বললেন, একটা জঘন্য ছেলে জন্ম দিয়েছেন তিনি, ছি। লুৎফা বেগম তার কাঁধে হাত রেখে বললেন, শিক্ষার কি বিস্তর তফাৎ দেখছিস রুবা? একদিকে তৈরি হচ্ছে একটা জানোয়ার আর অন্যদিকে তৈরি হচ্ছে একটা খাঁটি সোনা। তিনি ঘুরে তাকালেন, চোখ ছলছল করছে তার। বললেন, একদিন থানা থেকে এসে ফারজাদ খুব রাগ দেখিয়েছিল, হয়তো এই জন্যই বারবার বলছিল কেন আমি তার নামের পদবিটা বদলালাম না। আজ বুঝতে পারছি সেদিনের তার এত রাগ আর অভিমানের কারণ। থাক, এইসব ভাবিস না। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। এতগুলো বছর কাটিয়েছিস এত কষ্ট করে, এখন তো সুখের দিন। ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখের দিন কাটা, এটাই চাই।
পুরনো কথা ভেবে আর কষ্ট পাস না। দিল্লুবা বেগম আঁচলে মুখ মুছে শক্ত গলায় বললেন। হুম, কষ্ট পাবো না। এখন আমার আনন্দের দিন, বাকি যে কয়দিন বাঁচবো আনন্দ করে বাঁচবো। লুৎফা বেগম খুশি হয়ে জড়িয়ে ধরলেন তাকে। দিল্লুবা বেগম বললেন, চিন্তা করিস না, আমাদের জীবন থাকতে আমরা প্রিয়তার কিছু হতে দিব না। না করিস না, তোরা আসিস এটুকুতেই আমি নিশ্চিত। গোসল সেরে বেরিয়েছে মৌমি। বিছানায় কাজটায় এসে ভ্রু কুঁচকে তাকালো তার ঘুমন্ত স্বামীর মুখপানে। চোখ মুখের ভাব এমন যে সে তার প্রতি ভীষণ বিরক্ত। লোকটারে আরামের ঘুম দেখে মারাত্মক গা জ্বালা হচ্ছে তার। সারা রাত ঘুম নষ্ট করে সে এখন দিব্যির নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। মমি কপট রাগ দেখিয়ে এগিয়ে গেল নিহালের দিকে। তার মুখের উপর নিজের ভেজা চুলগুলো ধরল। টপ টপ করে পড়া পানিতে চোখ পিটপিট করে উঠল নিহাল। তাও চোখ খুলল না। মমি চুলগুলো আরো কাছে ধরল। চোখ মুখ ভিজেছে তার চুলের পানিতে। নিহাল বিরক্ত। মুখ থেকে বিরক্তকর সূচক শব্দ উচ্চারণ করলো। মমি এতে মজা পেল বেশ। আর একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আমার ঘুম নষ্ট করার শাস্তি এটা। অসভ্য লোক, আর কত ঘুমাবেন? নিহাল চোখ মেলল। সরে এলো মৌমি। নেহাল ঘুম ঘুম সরেই বলল, তোমার জ্বালায় কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। এখন একটু ঘুমিয়েছি, তাও আবার জ্বালাচ্ছ। এত পাষাণ হলে কি করে হবে? মৌমি বড় বড় চোখে চেয়ে বলল, এ মিথ্যু, কে কাকে চালিয়েছে? খবরদার মিথ্যা বলবেন না। উপর হয়ে শুইল নেহাল। চোখের পাতা বুঝিয়ে বলল, মিথ্যে কোথায় বললাম? তুমিই তো জ্বালিয়েছ। তুমি যে এত দুষ্টু আগে বলেনি তো। মমি দুই হাতে মুখ চেপে বিস্ফোরিত চোখে চেয়ে আছে। কি সাংঘাতিক কথাবার্তা! না, এখন আর কথা বাড়ানো যাবে না। পরে তাকেই উল্টো আরো লজ্জায় পড়তে হবে। সে উঠে দাঁড়ালো। তাই বলল, আজে বাজে কথা না বলে উঠুন এবার, আমি নিচে যাচ্ছি। তোমার দুষ্টুমি রেস যে এখনো কাটছে না বউ। কিভাবে উঠবো? মমির কান গরম হয়ে ওঠে। সে দ্রুত দরজার কাছে গিয়েই বলে, আপনি মারাত্মক অসভ্য নিহাল। আমি আপনাকে ভদ্র ছেলে ভেবেছিলাম। আশ্চর্য, বউয়ের সাথে অসভ্যতম দেখাবো না তো কার সাথে দেখাবো? উফ, আপনি কথা কম বলে উঠুন তো, আমি নিচে গেলাম। মমি চলে গেল রুম থেকে। নেহাল প্রস্তুতি নিল আরেক চোট ঘুমিয়ে ওঠার জন্য। রুমে ঢুকে বিছানায় ধপ করে শুয়ে পড়ল ওয়াদি। কারাগারের চার দেওয়ালে ভ্যাপসা গন্ধে এতদিন অতিষ্ঠিত হয়ে উঠেছিল তার জীবন। নিজের রুমে ফিরে আজ স্বস্তি নিঃশ্বাস ফেলল। তাই চোখ বুঝল। ভেসে উঠল প্রিয়তার মুখ। চোয়াল শক্ত করল সে। আর আরেকবার ওই মেয়েটাকে পেলে তার হয়। সাথে ওই ফাজ্জাদকেও। ওদের নিজের হাতে খুন করা না অবধি ক্ষান্ত হবে না সে। কাকে একটা যেন কল লাগালো। কল রিসিভ হতে জিজ্ঞেস করলো, খোঁজ পেয়েছিস কোনো? না ভাই, এখনো পাইনি। আর 2 দিন সময় দিলাম। এর মাঝে কোনো খবর দিতে না পারলে আমি দুনিয়া থেকে তোর খবর মুছে দেব। ওবাস থেকে ভীত সুরে জবাব এলো, জি জি ভাই, 2 দিনের ভেতরই আমি খবর দিচ্ছি। ফোন কাটলো ওয়াদি। মনে মনে পরিকল্পনা করলো ঠিক কিভাবে তার শত্রুদের দমন করবে। এরই মাঝে তার ঘরে আসেন আহমেদ তাজওয়ার। বললেন, তো এখন কি করার পরিকল্পনা করছো? ওয়াদি ডানে বামে ঘাড় কাত করে হাসলো। হাসিটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও এর অর্থ মোটেও স্বাভাবিক নয়। সে বলল, ভাবছি ব্যবসা করব। নারী ব্যবসা? শব্দ করে হাসলো ওয়াদি। বলল, করতেও পারি। খবরদার, একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। হবে না, তোমার অফিসেই জয়েন করব। বেশ, কাল থেকেই করো তবে। না না না, কাল থেকে না, 1 সপ্তাহ পর থেকে। কেন, এই 1 সপ্তাহে কি করবে? রেস্ট নেব একটু। জেলে পড়ে থেকে শরীর হাত পা ম্যাচ ম্যাচ করছে সব। এগুলো একটু ঠিকঠাক হোক, তারপর জয়েন করব। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। তবে সাবধান, ফারজাদ বা প্রিয়তার কথা আর মাথাতেও আনবে না। যা হয়েছে সব ভুলে গিয়ে সবকিছু নতুন ভাবে শুরু করো। আহমেদ তাজওয়ার এই বলে চলে যাচ্ছিলেন। ওয়াদি প্রশ্ন ছুড়ল, ফারজাদ কি তোমার কেউ হয় আব্বু? থমকে দাঁড়ালেন আহমেদ তাজওয়ার। ছেলের দিকে চেয়ে ছোট্ট ঢোক গিললেন। ওয়াদি চেয়ে আছে তীক্ষ্ণ চোখে। আহমেদ তাজওয়ার বললেন, হঠাৎ এমন কেন মনে হলো তোমার? ওর প্রতি যেন
কেমন একটা মায়া দেখাচ্ছ তুমি, ব্যাপারটা চিন্তার বেশ। এসব অদ্ভুত চিন্তা বাদ দিয়ে কাজের কাজ করো, কিছু না। তার মানে তুমি বলতে চাইছো ফারজাদ তোমার কেউ হয় না? না, স্পষ্ট বক্তব্য তাজওয়ারের। ওয়াদি হেসে বলল। যাক, নিশ্চিন্ত হলাম। আহমেদ তাজওয়ার বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতে ওয়াদির কাকে একটা যেন কল দিয়ে জিজ্ঞেস করলো। তুমি বলেছিলে আমার বাবার আগেও একটা বিয়ে করেছিলেন, তার আগের বইয়ের কোনো খোঁজ আছে তোমার কাছে? ওপাশের ব্যক্তির উত্তর শোনা গেল না, তবে ওয়াদি বলল। আমার লাগবে কাকা, অন্তত নাম ঠিকানা কিছু একটা তো বলো। নাম কি? দিলরুবা? ওনার আগের স্ত্রীর নাম। আর ছেলে মেয়ে কারোর খবর জানো না? একটা ছেলে আছে, শুধু এটুকুই জানো? আচ্ছা রাখো তবে। ফোন কাটলো ওয়াদি। মনে মনেই ভাবলো, বাপের আগের বইয়ের খোঁজটা এবার একটু নিতে হয়, অন্তত তার ছেলেটাকে দেখার জন্য হলেও। এক মেয়ে বিদায় দিয়ে আরেক মেয়েকে সাথে করে নিয়ে যাবেন লুৎফা বেগম। সকাল থেকে তারই আয়োজন চলমান। ফ্লাইট বিকেলে, একটু পরে বেরোবে তারা। মমির মন খারাপ, দিলরুবা বেগমেরও। ফাজ্জাদেরটাও বোঝা যাচ্ছে না। ছেলে মানুষ, মুখ দেখে মন বোঝা দেয়। নেহাল খুশি, বউ নিয়ে নিজের দেশে ফিরছে যে। বারান্দায় মমির কাছে গিয়ে বলল। আর কিছু নিতে হবে না। মাথা ঝাঁকালো সে। নেহাল ঘাড় কাত করে চেয়ে বলল। মন খারাপ? উপর নিচ মাথা নাড়ালো সে, বোঝালো মন খারাপ। নেহাল বলল। আমরা আসবো তো আবার। আমি ভাইয়া আর ভাবিজানকে অনেক মিস করব। এখানে থেকে যেতে চাও? না, বিয়ের পর শ্বশুর বাড়িয়ে মেয়েদের আপদ। নেহাল হাসলো, বলল। বাহ, বেশ বুঝেও দেখছি। হ্যাঁ, তবে কষ্ট হচ্ছে। আমি আছি না, সব কষ্ট উঠে যাবে, দেখো। মমি তার দিকে চেয়ে জিজ্ঞেস করলো। আমাকে ভালোবাসে? নেহাল এক পল সময় নিয়েই বলল। উফ, একটুও না। তবে বিয়ে করলেন কেন? মা বলছেন তাই। মমি সামনে চাইলো, বলল। আপনি মোটেও মিথ্যা বলতে জানেন না। নেহাল রেলিংয়ে হেলান দিল, হাত ভাঁজ করলো বুকের উপর, বলল। তা কেন মনে হলো? মমি হাসলো, বলল। আমি সব বুঝি। কি বুঝো? বলবো না আপনাকে। কেন? এমনি। ফারজাদ অফিস থেকে দ্রুত ফিরেছে। কিছুক্ষণের মধ্যেই চলে যাবে সবাই। রুমে এসে দেখলো প্রিয়তা বিছানায় বসে আছে চুপচাপ। জিজ্ঞেস করলো। কি হয়েছে প্রিয়তা? প্রিয়তা বিষণ্ণ সুরেই বলল। মমি চলে গেলে আমার খুব একা লাগবে, ওকে খুব মিস করব আমি। ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেললো। সেও করবে। ছোটবেলা থেকে এত যত্ন ভালোবাসা দিয়ে যেই মেয়েটাকে বড় করেছে, আজ তাকে বিদায় দিতে হবে। এই মুহূর্তটা মোটেও সুখকর নয় তার জন্য। কষ্ট পেলেও কিঞ্চিত হাসলো সে, বলল। তোমার বাড়িতেই যাচ্ছে, যখন খুশি দেখা করতে পারবে। প্রিয়তার ঠোঁটে হাসি ফুটলো, বলল। এটা ভেবেই খুশি আমি, জানেন আমি প্রথম থেকেই চেয়েছিলাম মমি যেন আমার ভাইয়ের বউ হয়। এমন মিষ্টি মেয়ে আর হয় নাকি? ফারজাদ হেসে বলল। ওর মতো দুষ্টু মেয়েও আর হয় না। একটু দুষ্টুমি করলে কিচ্ছু হয় না, আপনি ওকে বেশি শাসন করেন, আপনাকে ভয় পায়ও। আমি ওকে তেমন শাসন করেন না। আমিও যদি ছাড় দিতাম তবে বিগড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ও আমার কাছে আমার সন্তানের মতো। সন্তানদের ভালোবাসার সাথে শাসনও করতে হয়। তা ঠিক। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, ওরা একটু পরেই বেরিয়ে যাবে। আচ্ছা। ফারজাদ ফ্রেশ হতে ওয়াশরুমে গেল, আর প্রিয়তা গেল তার বাবা মার ঘরে। আসবো? প্রিয়তা আয় মা। ঘরে প্রবেশ করলো প্রিয়তা। ওর মা ব্যাগপত্র সব গুছিয়ে পাশে রেখেছেন। মন খারাপ হলো প্রিয়তার। সেদিনও তো তাদের আসার খবরে কত খুশি হয়েছিল সে। আর রাত চলে যাচ্ছে, দিন কত তাড়াতাড়ি যায়। সে মায়ের কাছে গিয়ে বসে, বলে। তোমাদের খুব মিস করব মা। লুৎফা বেগম তার গালে হাত বুলিয়েই বললেন। আমরাও। ফারজার ছুটি পেলেই চলে যাবি। আচ্ছা। আর শোন, রুবার মনে একটুও কষ্ট দিবি না। ও কিন্তু তোকে খুব ভালোবাসে, মনে রাখবি। আমি তোর কাছে যা, রুবাও তাই। তো তোর শাশুড়ি না, তোর আরেক মা, মনে থাকবে? থাকবে। ফারজাদের সাথেই উঁচু গলায় কথা বলবি না কখনো। কোনো কারণে ভুল বোঝাবুঝি হলে ঠান্ডা মাথায় কথা বলবি, মনে রাখিস। রেগে গেলেই শয়তান জিতে যাবে, আর শয়তান জিতে যাওয়া মানেই সম্পর্ক নষ্ট হওয়া।
আমার মেয়েটার উপর আমার ভরসা আছে। আমি জানি ও সব সামলে নিবে। আচ্ছা। লুৎফা বেগম প্রিয়তার 2 হাত জড়িয়ে ধরলেন, বললেন, হার মানবি না কখনো। অন্যায়ের সামনে আপোষ করবি না, লড়াই করে যাবি প্রত্যেকটা মুহূর্ত। আর আমি জানি ফারজাদ আর রুবা যেখানে আছে সেখানে আমার চিন্তার কোনো কারণই নেই। কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমিও তাই বিশ্বাস করি মা। ওনার আমার ঢাল, আমার একমাত্র আশ্রয়। তুমি ভয় পেও না, তোমার মেয়ে ঠিক সামলে নেবে সবকিছু। লুৎফা বেগম খুশি হয়ে চুমু খেলেন মেয়ের কপালে। ওয়াশরুম থেকে তখন বেরিয়ে এলেন অলিউল সাহেব। মেয়েকে দেখে তার পাশে বসলেন, বললেন, আমরা চলে গেলে একদম মন খারাপ করবে না, তুমি তো তোমার মতো করে সবাইকে নিয়ে ভালো থাকবে। মা বাবার দোয়া আর ভালোবাসা সবসময় পাশে আছে তোমার। প্রিয়তা বাবার বুকে মাথা ঠেকিয়ে বলল, আচ্ছা বাবা, তুমিও নিজের খেয়াল রাখবে, মায়ের সব কথা শুনবে, বুঝেছো? তিনি হাসলেন, বললেন, আচ্ছা শুনবো। মমি কাঁদছে। গাড়ি এসে দাঁড়িয়েছে বাহিরে। ফারজাদ যাবে এয়ারপোর্ট অব্দি। দিলরুবা বেগম সংযত করে রেখেছেন নিজেকে। তাকে কাঁদতে দেখলে মমি আরো বেশি কষ্ট পাবে। প্রিয়তা এক হাতে মমিকে জড়িয়ে ধরে, বলে, কেঁদো না, একটা চমৎকার ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। মমি তার দিকে চেয়েই বলল, কিন্তু আমার তো কান্না পাচ্ছে, কি করব? বেশি কান্না পাচ্ছে? হ্যাঁ। আচ্ছা তাহলে একটু করে কেঁদে ফেলো, মন হালকা হবে তাতে। মমি ঠোঁট উল্টেই বলল, আমি তোমাদের মিস করব। আমরাও, অনেক বেশি। ফারজাদ তাড়া দিল গাড়িতে উঠতে। মমি ছুটে গেল মায়ের কাছে, বলল, আমি চলে যাচ্ছি। মনটা তীব্র ব্যথায় সংকুচিত হলো দিলরুবা বেগমের। তাও চোখে প্রকাশ পেল না সেই অভিব্যক্তি। কিঞ্চিত হেসেই বললেন, যাও মা, একটা বিশাল দায়িত্ব তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত। আমি জানি তুমি পারবে। যদি ভুল হয়ে যায় কোনো? ওই যে আরেক মা, ক্ষমা করে শিখিয়ে দিবেন সব। ভয় পেও না, কাউকে কষ্ট দিও না, নিজেকে ভালো রেখো, সাথে সবাইকেও। আচ্ছা। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসো। মমি তাই করলো। সবাই বসলো একে একে। চলতে শুরু করলো গাড়ি। হাত বাড়িয়ে বিদায় জানাচ্ছে মমি। দিলরুবা বেগমে ছলছল চোখ। যতই বলুক কাঁদবেন না। মেয়ে বিদায়ের বুঝি কোনো মায়ের চোখ শুকনো থাকে? প্রিয়তা দিলরুবা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো, বলল, মা চিন্তা করবেন না, মৌমির ওই বাড়িতে কোনো কষ্ট হবে না। সেই চিন্তা আমি করছি না প্রিয়তা। আমি লুৎফাকে চিনি, আমি জানি আমার মেয়ের সুখের কমতে হবে না কোনো। তাও মায়ের মন মেয়ের বিদায়ে ছটফট ঠিকই করে। প্রিয়তা মৃদু হেসেই বলল, এই যে আরেক মেয়ে আছে না। দিলরুবা বেগম তার দিকে তাকালেন, হাসলেন, বললেন, তাই তো, মেয়ে যে আরেকটা আমার কাছেই আছে। প্রিয়তা জড়িয়ে ধরলো তাকে, বলল, আপনার মতো শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর আমার এই ভাগ্যে কারো নজর না লাগুক। লাগবে না ইনশাল্লাহ। বাসায় ফিরল ফারজাদ। মনটা ঠিকঠাক নেই। বসার ঘরে দিলরুবা বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে উপরে এলো সে। দিলরুবা বেগম তখন প্রিয়তাকেও উপরে যেতে বলেন। রুমে এলো প্রিয়তা। ফারজাদ বিছানায় বসে আছে চুপচাপ। প্রিয়তা তার পাশে বসলো গিয়ে, বলল, মন খারাপ? মমি যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল খুব। সবাইকে ছেড়ে যাচ্ছে তো, তাই এত কষ্ট। আস্তে ধীরে ঠিক হয়ে যাবে সবটা। ফারজাদ প্রিয়তার দিকে চাইলো, উদ্বিগ্ন সুরেই বলল, নিহাল নিঃসন্দেহে ভালো ছেলে, কিন্তু আমার বোনটাকে ভালোবাসবে তো? ভালোবাসবে না, ভালোবাসে। আমি ভাইয়ার চোখে মমির জন্য ভালোবাসা আরো আগেই দেখেছি। আপনি ভরসা রাখুন, মমিকে ভালো রাখবে ভাইয়া। ফারজাদ বলল, অঢেল ভরসা আছে, আমি জানি এই ভরসা সারা জীবন অটুট থাকবে। গ্রীষ্মের ভ্যাবসা গরম। চারদিক রোদে খাকা করছে যেন। সূর্যটা দুপুরের আগেই চড়াও হয়ে উঠে আজকাল। নিজের এসি কক্ষে বসে বেশ আরামে পা দুপাচ্ছে ওয়াদি। ঠোঁটের কোণে ক্রু হাসি। চোখ তার হাতের ছবিটার দিকে। এক হাতে ছবি ধরে অন্য হাতের ছবির মধ্যকার মানুষটার মুখে হাত বুলালো সে। মেঘে অভিমানী সুরে বলল, বিয়ে করে ফেললে আর আমাকে একবার জানালেও না। ওয়াদি হাসলো আবার। ছবিটা মুড়িয়ে ধরলো হাতের মুঠোয়। চোয়াল শক্ত করলো। কঠিন সুরেই বলল, ফারজাদকে বিয়ে করে খুব সুখে আছো তাই না? আমিও দেখি তোমার এই সুখ ঠিক কতদিন ছয়।
অফিস থেকে মাত্রই ফিরেছে ফারজাদ। প্রিয়তা শরবতের গ্লাসটা এগিয়ে দিয়েই বলল,